মারে, আর কতক্ষণ সময় নিবি? একটু তাড়াতাড়ি কর। হ্যাঁ মা, আসছি। এই নাও মা। এখানে রাখ। দিদি, তোমাকে কিছু হেল্প করব? না, দাদা, এই তরকারিটা খাও। দিদি স্পেশালি এটা তোমার জন্য বানিয়েছে। আরে রানী, খাচ্ছিস না কেন? ঠিক করে খাবার খা। এরকম করলে হয়? নিজের চেহারাটা দেখেছিস? হ্যাঁ, আরে মা হতে চলেছিস তুই। পেট ভরে খাবার খা। শোন, ওকে একটা রুটি দে, ওকে বেশি করে খেতে হবে। চলো তাড়াতাড়ি শুয়ে পড়ো। এই অবস্থায় সময় খাবার আর সময় শুতে হবে। তোমার চিন্তা না করো, তোমার বাচ্চাটার চিন্তা করো। নাও শুয়ে পড়ো। রানী, হ্যাঁ, তুমি শুনলে না আমি কি বললাম? লাইট অফ করো আর তাড়াতাড়ি শুয়ে পড়ো। দিদি একদম ঘুম পাচ্ছে না আমাদের। ওই স্কুলের গল্পটা শোনাও না। কিন্তু আমাদের তো ঘুমানোর জন্য বলা হলো। যেই ও পেছন ফিরে তাকালো, আর তখন থেকে ওই লোকটাও সামনে দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছিস স্নেহা? আমি জিজ্ঞেস করছি স্নেহা, কোথায় যাচ্ছিস? আমি ওই আরে স্নেহা, তুই বাইরে কোথায় যাচ্ছিস? আমি তো তোকে জামা কাপড় ভেতর থেকে আনতে বললাম। কোনো ব্যাপার নয়, ভুল করে চলে গেছে। আয়, প্রসাদ নেই। রানী কোথায়? ও ঘরের ভেতরে আছে। ঠিক আছে। রানী, আজকের দিনটা তোর জন্য খুব ভালো। আজ আমি ভগবানের কাছে তোর জন্য প্রার্থনা করেছি, সব যেন ঠিক হয়ে যায়। নিধি তোকে খুব সাবধানে হসপিটালে নিয়ে যাবে। নে, প্রসাদটা খা। খেয়ে নে। আমাদের দেশ ভারতবর্ষে মেয়েদের জন্য বিয়ের বয়স আইনত 18 বছর, কিন্তু এই বাড়িতে চারটি নাবালিকা গর্ভবতী অবস্থায় রয়েছে। প্রশ্ন হলো, কেন এত কম বয়সে মেয়েদের গর্ভবতী হয়ে যাওয়া একটা গুরুতর বিষয়। এদিকে মেয়েদের বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল। তাহলে কি এই মেয়েদের জোর জবরদস্তি বাড়িতে আটকে রাখা হয়েছিল? আর শুধু তাই নয়, একদিকে যখন বাড়ির প্রধান সাবিত্রী গায়কোয়াড় বাড়িতে নতুন অতিথি আসার আনন্দে উদযাপন করছিলেন, সেখানে অন্যদিকে একই বিষয় নিয়ে রানীর চোখে মুখে এত ভয় কেন দেখা যাচ্ছিল?
ছেলে আছে। আমায় সুরেশ আর রিতেশের সাথে কথা বলতে হবে। এটা তো নিধির আওয়াজ। নিধি, এটা কিভাবে হলো? ওকে মেরে পালিয়ে গেছে। যাও তাড়াতাড়ি ধরো ওকে গিয়ে, যাও। এই শোন, চল চল চল, পালা এখান থেকে। ওকে নিয়ে আসার আগেই মারা গেছিল। ডক্টর, এই মেয়েটার বয়স কিরকম হতে পারে? এই বছর 16-17? একদম ঠিক। আর একটা কথা, মেয়েটি প্রেগনেন্ট ছিল। আর সবকিছু আমরা পোস্টমর্টেম হওয়ার পর জানতে পারবো। আপনার নাম কি? স্যার, প্রেম কুমার স্যার। স্যার, এতে আমার কোনো দোষ নেই স্যার। হঠাৎই ও ছুটতে ছুটতে আমার গাড়ির সামনে চলে আসে। আমি ওকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস করুন। ঠিক আছে, আপনারা যেতে পারেন, কিন্তু পরে দরকার পড়লে আপনাদের এখানে আসতে হতে পারে। আচ্ছা স্যার। স্যার, শোনো, স্টেটমেন্ট নিয়ে নাও, আর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, দেখো কি জানতে পারো। ওকে স্যার। যোশী, ইয়েস স্যার। তুমি ওই দিকটা দেখো, আমি এই দিকটা দেখছি। ওকে স্যার। কাল রাতে এই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে, কিছু বলতে পারবে? হ্যাঁ সাহেব, সাহেব এরকম হলো যে কাল রাতে যখন আমি দোকান বন্ধ করতে যাচ্ছিলাম তখনই ওই মেয়েটা দৌড়াতে দৌড়াতে আসছিল। মনে হয় কিছু লোক ওর পিছু নিয়েছে, আর দৌড়াতে দৌড়াতে হঠাৎ ও গাড়ির সামনে চলে আসে। তুমি ওই লোকগুলোকে দেখেছিলে যারা মেয়েটার পিছু নিয়েছিল? না সাহেব, আমি অনেক দূর থেকে দেখছিলাম, আর যখন অ্যাক্সিডেন্ট হলো তখন আমি তো এখান থেকে চলে গেছিলাম। আমার মনে হলো যদি পুলিশ আসে তাহলে। মেয়েটা কোন দিক থেকে দৌড়ে আসছিল? ওই যে ওই সামনের গলিটা থেকে, ওই দিক থেকে। ওই গলিটা? হ্যাঁ সাহেব, ওইটাই। ঠিক আছে, চলো তো দেখি। মেয়েটি এই দিক থেকে দৌড়ে আসছিল। আরে এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। স্যার, যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পাশের একটা বিল্ডিং এর সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এই দেখুন সেই ফুটেজ। এটা তো কারণ মুখই বোঝা যাচ্ছে না, কিন্তু এই দুটো লোককে আমাদের খুঁজে পাওয়া খুব দরকারি। কেননা একটা প্রেগনেন্ট মেয়ে, তাও নাবালিকা, প্রাণ বাঁচাতে দৌড়চ্ছিল। এমন কি ঘটেছিল সেদিন? আচ্ছা, ওর পরিচয় পাওয়া গেছে যে মেয়েটাকে? না স্যার, আশেপাশে পুলিশ স্টেশনেও ফটো পাঠানো হয়েছিল, কিন্তু কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। দিদি শোনো। হ্যাঁ বল। দিদি, হ্যাঁ বল না। ওই রানী দিদি কোথায়? আর ও ফিরে এলো না কেন? আর ওই নিধি দিদিও মাথায় চোট পেয়েছে। কি হচ্ছে এসব?
কিছু না স্নেহা, রানীদি যেখানেই গেছে এক্ষুনি চলে আসবে, তুমি চিন্তা করো না। কি কথা হচ্ছে? না কিছু না মা, ওই আর কি, এমনি এমনি কথা বলছি। পোস্টমর্টেম রিপোর্টস আমরা সব জায়গায় খোঁজ খবর নিয়েছি, সব জায়গায় জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু কেউ এই মেয়েটি সম্পর্কে জানে না। দেখো, এইভাবে এই কেসটাকে সলভ করা খুব কঠিন ব্যাপার। ভালো করে দেখো আশেপাশে কিছু আছে। তুমি এসব কখন দেখলে? স্যার আমি এখানে ঝাড় দিচ্ছিলাম, যখনই দেখেছি 100 নম্বরে ডায়াল করেছি, আপনাদের জানিয়ে দিয়েছি। এগুলোকে অ্যানালিসিসের জন্য পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। চলো আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করি, হয়তো কিছু জানতে পারবো। ইয়েস স্যার। স্যার ওই কেসটাও এই ধরনেরই ছিল, 18 সপ্তাহে গর্ভপাত করানো হয়, ওটাও ছেলে ছিল স্যার। শোনো, একটা কাজ করো, যে এরিয়ায় ওই ডাস্টবিনটা ছিল সেখানে যতগুলো ভ্রূণ হত্যা আর ইলিগাল অ্যাবর্শনের রিপোর্ট হয়েছে ওই রিপোর্টের কপিগুলো বার করো। ওকে স্যার। পরি, বাচ্চাটার খেয়াল রাখবি কেমন? আর নিজেরও। নিধি, গাড়িতে বসিয়ে দাও পরীকে। চলো চলো তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। চল। স্যার এগুলো ওই এরিয়ায় যতগুলো পুলিশ স্টেশন আছে ওখানে গত 2 বছরে যতগুলো ভ্রূণ হত্যার কেস ফাইল হয়েছে এগুলো তারই রিপোর্ট। এখানে তো সবকটা অ্যাবর্শনের কেসই ছেলে ভ্রূণের অ্যাবর্শন। কন্যা ভ্রূণ হত্যার ব্যাপারে তো অনেক কিছুই শুনেছি, কিন্তু এখানে ব্যাপারটা তো উল্টো। কিছু তো আছে, কোনো মানুষ, কোনো সংগঠন বা কোনো সম্প্রদায় যারা এই ভ্রূণ হত্যা জেনে বুঝে করাচ্ছে। আচ্ছা, যেখান থেকে তুমি এই কেস ফাইলগুলো বার করেছো সেখানে এই কেসগুলোর কি স্ট্যাটাস ছিল? সবগুলোই কোল্ড কেসেস স্যার। আচ্ছা শোনো, কয়েক মাস আগে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে আছে? সেও তো প্রাণ বাঁচাতে দৌড়চ্ছিল, তারও গর্ভে ছেলে ভ্রূণ ছিল। একদম স্যার। যাই হোক, কোথাও না কোথাও সেক্স ডিটারমিনেশন হচ্ছে। তুমি এক্ষুনি একটা কাজ করো, একটা টিম রেডি করো, সবাইকে 1 ঘন্টার মধ্যে মিটিংয়ে ডাকো। স্যার। আই হ্যাভ এ প্ল্যান। ওকে স্যার। এই হলো সেই সব জায়গা যেখান থেকে মেল ফিটাস পাওয়া গেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এই সব জায়গাগুলোর মধ্যেই সেক্স ডিটারমিনেশন হচ্ছে। আপনারা এই সব এলাকার যতগুলো মেটারনিটি হসপিটাল আছে সেখানে ভিজিট করবেন, আর খোঁজ নিন এমন কোন ডাক্তার আছে যিনি সমাজের চোখে খুব ভালো মানুষ, কিন্তু সবার পিছনে যিনি সেক্স ডিটারমিনেশনের ব্যবসা করেন। আপনারা 2 জন করে যাবেন, স্বামী স্ত্রী সেজে, মহিলাদের যাতে প্রেগনেন্ট বলে মনে হয়। তবে যারা সেক্স ডিটারমিনেশনের কাজ করে তারা সহজে তো বলবে না। তারও একটা সলিউশন আছে আমার কাছে, টাকার লোভ দেখান। টাকা দিলে আমার বিশ্বাস নিশ্চয়ই মুখ খুলবে। অল ক্লিয়ার? ইয়েস স্যার। পুলিশের সামনে একটা বড় রহস্য খুলে গিয়েছিল, একটা অভূতপূর্ব অসাধারণ মামলা। অনেক বড় ষড়যন্ত্রের মধ্যে দিয়ে মেল ফিটিসাইড অর্থাৎ নরভ্রূণ হত্যা করা হচ্ছিল। পুলিশের কাছে এটা একটা চমকে দেওয়ার মতো ঘটনা ছিল, কিন্তু এই ধরনের ঘটনার আসল কারণ কি ছিল? শুধুমাত্র মেল ফিটাস পাওয়া?
একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই এলাকায় সেক্স ডিটারমিনেশন অর্থাৎ লিঙ্গ নির্ধারণ করা হচ্ছিল, যেখানে আমাদের দেশে বাচ্চাদের সেক্স ডিটারমিনেশন করা আইনত অপরাধ। আমাদের দেশে এমন কিছু সম্প্রদায় আছে যেখানে ছেলেদের থেকে মেয়েদের বেশি গুরুত্ব দেওয়া হয়, পণ এক্ষেত্রে ছেলেদের দিতে হয়। এই অবস্থায় কিছু পরিবার ছেলেদের বোঝা হিসেবে দেখতে পারে। তাহলে কি এই সবকিছুর পিছনে এমনই কিছু সম্প্রদায়ের মানুষের হাত ছিল, নাকি কোনো অন্ধবিশ্বাসী বলি দেওয়ার নাম করে এই অপরাধকে একটা পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত করছিল? কিন্তু এমন কি কারণ ছিল যে এত নোংরা আর এমন জঘন্য কাজের জন্য মানুষকে উস্কানো হচ্ছিল? এই ওষুধটা খেয়ে নে, জল দিচ্ছি। যখন বাচ্চা হয় তখন এরকম যন্ত্রণা হয়, নিজের সন্তানের জন্য এরকম কষ্ট সহ্য করতেই হয়। নে, শুয়ে পড়। স্নেহা, ভাত খাচ্ছিস না কেন? মা, পেটে ব্যথা হচ্ছে। কি হয়েছে কি আমার মেয়ের? বাবা, তুমি এই ওষুধটা দোকান থেকে নিয়ে এসো। মা, তুই ডাক্তার হবি, হয়ে যাসনি? এই শুনছো, তুমি একটু মেয়েকে নিয়ে যাও না ডাক্তারবাবুর কাছে। হ্যাঁ, চল। মা, ডাক্তারবাবু আগেরবারও এই ওষুধটাই দিয়েছিলেন, আর আমি জানি এইবারও এটাই দেবে। আমি জানি তুই কি ভাবছিস, চিন্তা করিস না, তোর চিকিৎসার টাকা আছে আমাদের কাছে। মা, ডাক্তারবাবু, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, বাড়িতে তো লক্ষ্মী আছে, আমাদের একটা মেয়ে আছে। আমরা শুধু একটা ছেলে চাই যে আমাদের পরিবারের সুনামটা এগিয়ে নিয়ে যাবে। তো আমরা আপনাকে রিকোয়েস্ট করছি যে টেস্ট করে আমাদের এইটুকু বলে দিন যে আমাদের ছেলে হবে না মেয়ে। দেখুন, আপনি যেটা করতে চাইছেন সেটা ইল্লিগাল, এটা বেআইনি। আমাদের এখানে এসব হয় না। আপনারা প্লিজ এখান থেকে যান। আপনি যদি একবার চেষ্টা করে দেখে নিতেন প্লিজ। না না, বললাম না, এটা সম্ভব নয়। ঠিক আছে, চলো। শোনো, তুমি সব গাইনোকোলজিস্টের কাছে খোঁজ নাও। যদি ওরা না বলে দেয় তাহলে স্টাফদের থেকে জানো, কেননা এই রকম কাজে শুধু গাইনোকোলজিস্ট নয়, তার সঙ্গে কোনো না কোনো স্টাফ নিশ্চয়ই থাকবে। আচ্ছা, ঠিক আছে। স্নেহা, তুই এখনো তৈরি হসনি? বাইরে সবাই তোর কখন থেকে অপেক্ষা করছে। দিদি, আমি কোনো টেস্ট করাবো না, আমি কোথাও যাব না। কেন যাবি না তুই? তুই জানিস তুই কি বলছিস? ভুলে গেছিস তুই কোথায় আছিস? কেন রাগিয়ে দিস আমায়? তুই জানিস তো আমি যেটা করছি তোর ভালোর জন্য করছি। ঠাকুর করুন, তুইও এই পৃথিবীতে একটা ছোট্ট সুন্দর মেয়ে নিয়ে আয়। বুঝেছিস আমার কথা? যা গিয়ে তৈরি হয়ে নে। যা তৈরি হয়ে নে। আনন্দের খবর, মেয়ে আছে, চিন্তার কোনো বিষয় নেই। থ্যাংক ইউ ডাক্তারবাবু। দেখেছিস, ভয় পাচ্ছিলিস, মেয়ে তো।
স্নেহার গর্ভে একটা ছোট্ট সন্তান বড় হচ্ছিল, আর সে এটা অনুমান করতে পারছিল যে হয়তো তাকে গর্ভপাত করানো হবে না। কিন্তু তবুও স্নেহা ভয় পাচ্ছিল। স্নেহা কি এটা ভেবে ভয় পাচ্ছিল যে তাকে মা হওয়ার দায়িত্ব নিতে হবে, নাকি সে তার সন্তানকে নিয়ে চিন্তিত ছিল? সাবিত্রীর হাবভাবে এটা স্পষ্ট যে সে নবজাতক কন্যা সন্তানকে বেশি ভালোবাসত। কিন্তু এই বাচ্চাদের পরিণাম কি হতে চলেছে? অন্যদিকে পুলিশ ঘরের গাদায় সূঁচ খুঁজছিল, কিন্তু যতক্ষণে পুলিশ এই কেসটা সমাধান করতে পারত সেই সময়ের মধ্যে না জানি কত গর্ভের শিশুর প্রাণ বিপদের মধ্যে ছিল। দেখুন, আমি আপনার সমস্যা বুঝতে পারছি, তাই শুধুমাত্র আপনাদের জন্যই এটা করব। কিন্তু একটা শর্ত আছে, আপনি এই বিষয় নিয়ে কারোর সাথে কথা বলবেন না। না না স্যার, একদম নয়। আর হ্যাঁ, এই সমস্ত কিছুর জন্য 35,000 টাকা লাগবে। ধরে নিন পেয়ে গেছেন। আপনি শুধুমাত্র এইটুকু বলুন কবে আসতে হবে। এখনই? না না, এখনই নয়, আপনি রাত 11টার সময় আসবেন। আমি আপনাদের জন্য অপেক্ষা করব। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। চলো এসো। স্যার রাত্রির 11টায় আমাদের ডেকেছে, 35,000 টাকা চাইলো। এই ডাক্তার MBBS আর MD ডিগ্রি নিয়ে বসে আছে, আজ ওকে আরেকটা ডিগ্রি দেব। আসুন আসুন আসুন। ডাক্তারবাবু, আপনি কি একাই রয়েছেন? আপনার সাথে কেউ নেই? হ্যাঁ, এখন তো আমি একা, কিন্তু এসবের জন্য আলাদা স্টাফ রেখেছি। কিন্তু আজ ওরা ছুটিতে আছে। আপনারা একদম চিন্তা করবেন না। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন প্লিজ। পালানোর খুব তাড়া দেখছি। আমি কি করেছি স্যার? বল, তোর এই ইললিগাল ব্যবসা কবে থেকে চলছে? কোন ব্যবসা স্যার? স্যার, আজই প্রথমবার ছিল আর আপনারা ধরে ফেললেন স্যার। সরি স্যার, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন স্যার। প্রথমবার ভুল হয়েছে? ডাক্তার সত্যি কথা বল, না হলে তোর ওই সব ডিগ্রির সাথে আরো একটা ডিগ্রি জুড়ে দেবো, 3rd ডিগ্রি। দুই বছর ধরে স্যার, 2 বছর ধরে স্যার। সেক্স ডিটারমিনেশন আর অ্যাবর্শন দুটোই ইললিগালি গত 2 বছর ধরে তুই করছিস। আর তুই যাদের অ্যাবর্শন করেছিস তারা প্রত্যেকে আমার স্টেটমেন্ট দিয়েছে, প্রত্যেকে তোর নাম বলেছে। তাই মিথ্যে বলার চেষ্টা করিস না, সত্যি বল। সত্যি করে বল। কি বলবো স্যার? এই কাজের জন্য আমাকে টাকা দেওয়া হতো স্যার। ও আমার কাছে কাস্টমার নিয়ে আসতো স্যার। ওকে স্যার, ওই বিজয় স্যার, বিজয় নিয়ে আসতো স্যার। আর স্যার, ও প্রেগনেন্ট মহিলাদের নিয়ে আসতো আর বাচ্চাদের সেক্স ডিটারমিনেশন করাতো, আর যদি ছেলে হতো অ্যাবর্শন করাতে বলতো, আর যদি মেয়ে হতো তাহলে আবার ফিরে যেত স্যার। এই বিজয়টা কে? বিজয় কম্পাউন্ডার স্যার, স্টার হসপিটালে কাজ করেও, আর এই কাজের জন্য টাকাও ওই দিত স্যার। বিজয়কে এখন কোথায় পাবো? কি এলো আবার? বিজয়, চল 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 চল। স্যার আমি সত্যি কিছু করিনি, আমি কিচ্ছু জানি না স্যার। দেখ বাবু, আমি জানি যে তুই একলা নোস, কাজেই ভালো এটাতেই তুই সবকিছু সত্যি বলে দে। স্যার আপনি এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না স্যার। দেখ, তুই যদি আমাদের সাথে কোঅপারেট না করতে চাস করিস না, তোর ইচ্ছে, কিন্তু তোকে জেল হওয়া থেকে কেউ রুখতে পারবে না। কিন্তু তুই যদি আমাদের সাহায্য করিস তাহলে আমরা তোকে রাজসাক্ষী করে নেব। তাতে হয়তো তোর শাস্তি কিছুটা কমে যাবে, বা তোর শাস্তি মুকুবও হতে পারে। ভেবে দেখ। কি সাহায্য করবি তো? স্নেহা, স্নেহা তুই খাবার কেন খাচ্ছিস না বলতো? এসব কি নাটক চলছে এখানে? হ্যাঁ, তোরা দুজন লক্ষ্মী আনতে চলেছিস, তাই আমি খুব খুশি। আমার আনন্দে জল ঢেলে দিবি না, বুঝেছিস? এত সেবা করছি, তোর খেয়াল রাখছি, আর তুই নাটক করছিস। নে, খেয়ে নে। দেখ, আমি কিন্তু তোকে মারধর করতে চাই না,
তুই এটা করতে আমাকে বাধ্য করবি না। ওরও তো বাচ্চা হবে, ও কাঁদছে, ও তো ঠিকঠাক খাবার খাচ্ছে, তুইও খেয়ে নে, নয়তো তুই আমার রাগ দেখবি। নে, খাবারটা খেয়ে নে। চুপচাপ সব সত্যি কথাটা বলে দে। কিছু বললো ও? না স্যার। বলেনি, এমনিতে বলবে না। দেখতে হবে। স্যার 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 বলছি স্যার বলছি স্যার। এবার বল। এই সব কিছুর পিছনে ববিতা নামের একটা মহিলা আছে স্যার। ওই আমাকে সবসময় ফোন করে বলতো যে মেয়েগুলো কখন আসবে, ডাক্তারবাবুকে তৈরি করে ওনাকে হেল্প করা আর ওনাকে টাকা দেওয়া, এই সব কিছুই আমার কাজ ছিল স্যার। ওর লোকেরা এসেই আমাকে পেমেন্ট দিয়ে যেত স্যার। ববিতাকে কোথায় পাবো বল। স্যার এবার ওকে কোথায় পাওয়া যাবে সেটা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি এক দুবার ওর সাথে আমি ওর জুহিনগরের বাড়িতে দেখা করেছি স্যার। ওর ফোনটা ওকে দাও। ইয়েস স্যার। এই নে। নে ববিতাকে ফোন কর আর ওকে জিজ্ঞেস করো কোথায় আছে। স্পিকার অন কর। স্যার ধরছে না। বিজয়ের বয়ান অনুসারে এইভাবে একের পর এক নরভ্রূণ হত্যা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত একজন মহিলা পরিণাম দিচ্ছিল, কিন্তু এখনো অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর পাওয়া এখনো বাকি। কিন্তু এই ববিতা নামের মহিলা কোথায় রয়েছে আর সে কি রহস্য লুকিয়ে নিয়ে বসে আছে? সাবিত্রী গায়কোয়াড়ের এই দেহ ব্যবসার সঙ্গে কি সম্পর্ক রয়েছে আর সে এই মেয়েদের সঙ্গে কি করতে চাইছে? কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই ছিল যে নরভ্রূণ হত্যা করে এরা আসলে কি পেতে চাইছে। স্যার ওরই ফোন আসছে। ধর, কথা বল। হ্যালো ববিতা ম্যাডাম, কোথায় আপনি? কেন তোর তাতে কি রে? হ্যাঁ, কি ম্যাডাম, আমি ভাবছিলাম যে এক্ষুনি আপনার জুহিনগরের বাড়িতে যাই, আপনি যদি একটা ভালো মেয়ে দেখাতেন তাহলে ভালো হতো। এমনিতে তো আমি বাইরে যাচ্ছিলাম, কিন্তু এবার তোর সঙ্গে দেখা করেই যাব। তুইও সারা জীবন মনে রাখবি। আয় চলে আয়। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি ওখানে। জুহিনগরেই আছে স্যার। দেখো সেট, এর থেকে ভালো মাল তুমি অন্য কোথাও পাবে না। কি মনে হচ্ছে একদম কচি মাল তো? ধরো ওকে। শোনো, Yes, sir. সব জায়গায় ভালো করে খুঁজে দেখো। Okay, sir. তাড়াতাড়ি। বাচ্চাটাকে নিয়ে নাও। ওকে স্যার। বলে দে সত্যিটা কি। সাহেব, মালকড়ি লাগবে? আপনি একবার বলুন, এই কেসটাকে এখানেই সেটেল করে দিচ্ছি না। আচ্ছা, বিজয়কে তুই চিনিস? ও কিন্তু তোর সমস্ত কাণ্ড কারখানা বলে দিয়েছে। দেখ, তুই যা কিছু জানিস পরিষ্কার করে বলে দে, এতে তোর ভালো হবে। কি সাহেব, আপনি যা খুশি বলছেন। আমি তো ব্যবসা করি, সব নিয়ম মেনে করি। ওই যে বিজয়, ও যা কিছু বলেছে না, ও নিশ্চয়ই এরম করে। আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। স্যার, ও তো মুখ খুলছে না। মুখ খুলছে না? না স্যার। আমি ববিতার ফোনটাই দেখছিলাম। এখানে ওর কিছু মেয়ের ছবি সেভ করে রেখে দিয়েছে, হয়তো ক্লায়েন্টদের দেখানোর জন্য। এর মধ্যে একজনকে চেনা লাগলো, দেখো। স্যার, এ তো যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই মেয়েটা। এক্স্যাক্টলি। তুমি একটা কাজ করো, এই সব ছবিগুলো তোমার ল্যাপটপে ডাউনলোড করো আর এখানে সব মেয়েগুলোকে দেখাও, হয়তো ওরা কিছু বলতে পারবে। ওকে স্যার।
মেয়েটিকে তোমরা চেনো? হ্যাঁ, তোমরা বলতে পারবে এই মেয়েটি কোথায় থাকে? আচ্ছা আমাকে বলো এই বাচ্চাটা কার? দেখো ভয় পেও না, এদিকে এসো। এই বাচ্চাটা তোমার? দেখো মা, যেটা সত্যি সেটা আমাদের বলো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পেও না, তোমার আর তোমার বাচ্চার কিচ্ছু হবে না। বলো। ওই আমি আর বাকি মেয়েরা মা, তুমি যে এই সাবিত্রীর কথা বলছো তাকে তুমি চিনতে পারবে? শোনো স্যার। একজন স্কেচ আর্টিস্টকে ডাকো আর এর সঙ্গে বসে সাবিত্রীর আর তার পরিবারের স্কেচ বানাতে বলো। তারপর এই স্কেচগুলো ববিতার সামনে রাখো। তারপর দেখি ও কি করে মুখ না খোলে। ওকে স্যার। কিন্তু কেন? তুই বিয়ে করবি না কেন? দেখ স্নেহা, আকাশ খুব বড় ঘরের ছেলে, তোকে খুব ভালো রাখবে। না বাবা, আমি এখন বিয়ে করব না। আমি স্কুলে যেতে চাই, বড় হয়ে ডাক্তার হতে চাই। তারপর তুমি যাকে বলবে আমি বিয়ে করে নেব। আমি কিচ্ছু জানি না, আমি বিয়েটা তোকে এই ছেলেটার সাথেই দেবো, কারণ এর থেকে ভালো ছেলে তুই আর খুঁজে পাবি না। এই স্নেহা, শোন না। সোনা, কি হয়েছে? তোমায় দেখে খুব চিন্তিত লাগছে। এই নাও প্রসাদ খাও। খেয়ে নাও, সব চিন্তা দূর হয়ে যাবে। খাও। এনে সঙ্গীতা, ফুর্তি কর, যা। আরে স্নেহা, তুই এখানে কি করছিস? দিদি, কিছুক্ষণের জন্য আমাকে একলা ছেড়ে দাও।
পালাতে চাইছিস? পালাতে চাইছিস সেখান থেকে? আমি আগেও তোকে বলেছি যে আমাকে রাগিয়ে দিবি না, তাহলে তুই ভাবলি কি করে? আমি জানি যে তুই তোর চিন্তা করিস না, কিন্তু আমি করি তোর বাচ্চার চিন্তা, বুঝেছিস? আবার যদি পালানোর চেষ্টা করিস তাহলে আমি জানি না তোর সাথে কি করব। আমি শুধু তোর বাচ্চার চিন্তা করি, তোর চিন্তা আমি করব না, বুঝেছিস? ওকে এক্ষুনি ভেতরে নিয়ে যা। আর তোরা দুজন আবার যদি ও পালাতে চেষ্টা করে তাহলে ওর হাত পা ভেঙে রেখে দে, শুধু যেন ও বাচ্চাটাকে জন্ম দিতে পারে, বুঝেছিস? যে কোনো মহিলার জীবনেই গর্ভাবস্থা একটা গুরুত্বপূর্ণ সময় হয়, কিন্তু যদি ইচ্ছা না থাকা সত্ত্বেও কোনো মহিলাকে গর্ভবতী হতে হয় তখন সেই সময়টা তার কাছে অসহনীয় হয়ে পড়ে। 14 বছরের স্নেহার কাছেও এই সময়টা অসহনীয় হয়ে পড়েছে। একটা ছোট্ট বাচ্চাকে এতটা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। স্নেহা এটা চায়নি যে যা কিছু তার সঙ্গে ঘটেছে সেই সব কিছু তার মেয়ের সঙ্গেও ঘটুক। স্নেহার ভাগ্যেও কি রানীর মতো অন্তিমটা লেখা রয়েছে, নাকি তার মেয়ের জীবনের শুরুটাও অন্ধকারেই হতে চলেছে? একে চিনতে পারছো? তোর মোবাইল থেকে কিছু মেয়ের ছবি পেয়েছি। সত্যি করে বল, মেয়েগুলো কোথায়? যদি আমাদের খুঁজতে হয় তাহলে খুব পস্তাবি তুই, কেননা ওদের তো খুঁজে পাবোই, কিন্তু তুই সারা জীবন জেলে পচবি। সেই জন্য সত্যিটা বলে দে। সাহেব সাহেব আমি আলাদা আলাদা জায়গা থেকে ব্যবসা চালাই। আমার আন্ডারে অনেক ম্যানেজার লোক রাখা আছে। কখনো কখনো ভুল করে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় তো আমরা ওকে সাবিত্রীর বাড়িতেই পাঠিয়ে দিতাম। সাবিত্রী আমার পুরনো বান্ধবী। আমি ওকে প্রেগনেন্ট মেয়েদের রাখার জন্য টাকা পাঠাতাম, আর 4 মাস হয়ে গেলে আমরা বিজয়ের মাধ্যমে ওদের সোনোগ্রাফি করাতাম। যদি দেখতাম ছেলে আছে তাহলে অবসান করিয়ে দিতাম, কারণ ওতে আমাদের কোনো লাভ হতো না। আর মেয়ে থাকলে বাচ্চা রেখে দিতাম। মেয়েরা বড় হয়ে গেলে আমরা ওদের বাইরে বিক্রি করে দিতাম। 10-12 বছরের কচি মেয়ে হলে বাইরের দেশে ভালো দাম পাওয়া যায়। ভালো ইনভেস্টমেন্ট সাহেব, সেই জন্য আমরা ওদের বাচ্চাদের বড় করি। এবার আমায় বল, সাবিত্রীর বাড়ি কোথায়? স্নেহা, স্নেহা দরজা খোলো। স্নেহা, কি হলো? স্টোর রুমের দরজাটা ধাক্কাচ্ছিস কেন? মা স্নেহা দরজা বন্ধ করে রয়েছে, দরজাই খুলছে না। স্নেহা, স্নেহা দরজা খোল। কে কোথায় আছিস? এক্ষুনি আয়। দেখ তো কেন ও দরজা খুলছে না। স্নেহা, স্নেহা দরজা খোল। এই স্নেহা, স্নেহা, এই স্নেহা, স্নেহা দরজাটা খোল। দরজাটা খোল স্নেহা। স্নেহা দরজাটা খোল। স্নেহা দরজাটা খোল, না হলে দরজা ভেঙে ফেলবো। স্নেহা, স্নেহা, এই দরজাটা খোল। স্নেহা, স্নেহা, স্নেহা দরজাটা খোল। এই স্নেহা, স্নেহা, আমি তোর সাথে এরকম হতে দেব না। দরজা খোলো। মেয়েদের মহিলা আশ্রমে পৌঁছে দেওয়া হয়েছে। মেয়েদের কাছ থেকে ঠিকানা নিয়ে লোকাল পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো কাজ করেছো। স্যার। আচ্ছা, ওই মেয়েটা স্নেহা, ও কেমন আছে? স্যার এখন তো হসপিটালে, ডক্টরস বলছেন যে খুব তাড়াতাড়ি ডিসচার্জ করে দেবেন। গুড। স্নেহা, স্নেহা দেখ কে এসেছে।
বাড়িতে দেখে যেটাকে পরিষ্কার নরভ্রূণ হত্যা বলে মনে করা হচ্ছিল, সেটার রহস্য খোলার পর যেন একের পর এক অপরাধের পর্দা ফাঁস হয়ে চলেছে। অপহরণ, দেহ ব্যবসা, সেক্স ডিটারমিনেশন, বেআইনিভাবে গর্ভপাত করানো, নাবালিকাদের শোষণ করা, এই কেস এই সমস্ত জঘন্য অপরাধকে প্রকাশ্যে নিয়ে চলে এলো। ববিতা, সাবিত্রী আর তাদের সঙ্গীরা এই মুহূর্তে পুলিশের হেফাজতে রয়েছে, আর তাদের এই অপরাধের জন্য কঠোরতম শাস্তি হতে চলেছে। দেখার বিষয় এটাই যে না জানি আমাদের দেশে আরো কত দেহ ব্যবসার কারবার গোপনভাবে নানা জায়গায় ছড়িয়ে রয়েছে, আর সেই মেয়েদের চিৎকার অনেক ক্ষেত্রেই আইনের কানে পৌঁছতেই পারে না। কত পরিবার এমন আছে যারা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের মেয়েদের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক শেষ করে দেয়, আর সেই মেয়েদের কাছে দেহ বাজারে থেকে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকে না। একদিকে দেবী হিসেবে পুজো করা আর অন্যদিকে এই সব কিছু। আমাদের সবার কাছেই এটা ভাবার বিষয়। এই কথা বলে আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।